হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে সিসি 4 সোশিয়োলজি অফ ইন্ডিয়ার দলিত পলিটিক্সটা আজকে করব। আমাদের এর আগে গান্ধী, আম্বেদকর, এথনোগ্রাফিক অ্যান্ড ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচটা হয়েছে। তো আজকে আমরা দলিত পলিটিক্স থেকে শুরু করছি। দলিত পলিটিক্স, দলিত মুভমেন্টস কি আছে এখানে? প্রথমে আমরা জানি যে আমরা কিন্তু অলরেডি দলিত টার্মটার সাথে আগে পরিচিত। যে মহাত্মা গান্ধী যেটাকে হরিজন বলেছিলেন, আম্বেদকর সেটাকে টার্ন করলেন দলিত হিসাবে। গান্ধীজি বলতে চেয়েছিলেন যে চিলড্রেন অফ গড, বাট দলিত বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে অপ্রেস। ঠিক আছে, তো তারা কিন্তু বা একটা নির্দিষ্ট সেকশন অফ পিপল তারা দলিত কথাটা ইউজ করতে বেশি পছন্দ করত, কারণ তারা মনে করতেন যে সোসাইটির একটা সেকশন অপ্রেসড হচ্ছে সবার দ্বারা। তাই এমন একটা টার্ম ইউজ করা হোক যেটার দ্বারা তাদেরকে আইডেন্টিফাই করা হবে যে তারা অপ্রেসড। তো সেই কারণেই তারা দলিত টার্মটাকে কিন্তু ইউজ করতেন, অর্থাৎ যারা কিনা অপ্রেসড তাদের জন্য এই টার্মটা ব্যবহৃত হতো। তাদেরকে আরো অনেক নামে ডাকা হতো, লাইক অবর্ণা, পঞ্চমা, অতিশূদ্রা, অন্তজা, পেরিয়াল, পশ্চিমবঙ্গের নমশূদ্র ইত্যাদি অন্য অনেক নামে ডাকা হতো, সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে না, ভারতবর্ষে কোনো রকম ওই অচ্ছুত ব্যবস্থা নেই, আনটাচেবিলিটি নেই। কিন্তু আসলে কিন্তু দেখা যায় যে তাদের বাস্তব জীবনে তাদেরকে মানে সারা জীবনই এই অচ্ছুত বা আনটাচেবিলিটির সাথে লড়াই করতে হয়। যে নানা রকম সোশ্যাল স্টিগমা থাকে, তাদের থেকে দূরে থাকা, তাদেরকে আহ, নানাভাবে হেনস্থা করা, ইটিসি গুলো কিন্তু তাদেরকে ফেস করতেই হয়। Most of the Dalit movements in the colonial and post-colonial periods are based on the problem of untouchability। যে যত আন্দোলন হয়েছিল তা কিন্তু এই আনটাচেবিলিটিকে নিয়েই হয়েছিল, যে তাদের প্রতি যেই ঘৃণা, যে তারা কাস্ট যে স্ট্র্যাটিফিকেশন যে হায়ারার্কি তার সবচেয়ে নিচু জায়গায় অবস্থান করে, যেখানে কিনা তাদের ছাওয়াটা ছোঁয়াও পাপ, সেইটা নিয়েই কিন্তু কি পোস্ট কলোনিয়াল কি কলোনিয়াল এই নিয়েই কিন্তু আন্দোলনটা বেসিক্যালি হয়েছিল। তাছাড়া অন্য যে বিষয় নিয়ে আন্দোলন তারা করেছিলেন সেগুলো ছিল হচ্ছে ওই কৃষি কেন্দ্রিক বা চাষবাস কেন্দ্রিক সে সমস্ত বিষয়। অর্থাৎ লেবার সেকশন, যারা শ্রমিক শ্রেণী, তারা চাষবাস কেন্দ্রিক আন্দোলন করেছিলেন। সেটা হলো ছোট আঙ্গিকে, কিন্তু বড় আঙ্গিকে যেইটা হয়েছিল সেটা কিন্তু ওই অস্পৃশ্যতাকে কেন্দ্র করেই হয়েছিল। অর্থাৎ অস্পৃশ্যতাই দলিত মুভমেন্টের, দলিত পলিটিক্সের সবচেয়ে বড় এজেন্ডা ছিল, যেটার জন্য তারা লড়ে গেছিলেন। ওকে, দলিত মুভমেন্টস। এবার আমরা এখানে যেটা করব যে মুভমেন্টের বিভিন্ন ধরন এবং সেই ধরনের বিভিন্ন আরো সাব ধরন, যেটা আমরা বলতে পারি কি জিনিস, যে না দুই ধরনের মুভমেন্ট হয়েছিল, একটা হচ্ছে রিফর্মেটিভ আর একটা হচ্ছে অল্টারনেটিভ। রিফর্মেটিভ এর মধ্যে আমরা আবার পার্ট ভাগ পাবো, অল্টারনেটিভ এর মধ্যে ভাগ পাবো। রিফর্মেটিভ মানে কি? ইট অ্যাটেম্পটস টু রিফর্ম কাস্ট সিস্টেম ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম অফ আনটাচেবিলিটি। যে এটা যে জাত ব্যবস্থা আছে সেটার মধ্যে একটা রিফর্ম আনার চেষ্টা করেছিল, যাতে কিনা এই অস্পৃশ্যতার যে সমস্যাটা আছে সেটা যেন মিটে যায়। এটা ছিল হচ্ছে রিফর্মেটিভ। অল্টারনেটিভ কি? ইট ট্রাইজ টু বিল্ড আপ অ্যান অল্টারনেটিভ সোশিও কালচারাল স্ট্রাকচার। একটা এরকম অল্টারনেট সামাজিক সাংস্কৃতিক একটা কাঠামো তৈরি করার চেষ্টা করেছিল বাই কনভার্সন টু সাম আদার রিলিজিয়ন অর বাই অ্যাচিভিং এডুকেশন, ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড পলিটিক্যাল। এক্সাম্পল দিয়ে বললে, এক ধর্ম থেকে আরেক ধর্মে কনভার্ট করছে, তার মানে সে অল্টারনেটিভ মুভমেন্টের আন্ডারে পড়ছে। বা সে তার শিক্ষা, অর্থনৈতিক যে মর্যাদা বা রাজনৈতিক ক্ষমতার দ্বারা সে আরো উঁচু জায়গায় পৌঁছে যাচ্ছে, এইভাবে সে সেই মুভমেন্টে যোগদান করছে। তার মানে রিফর্মেশনের দ্বারা সে কাস্ট সিস্টেমটার মধ্যে পরিবর্তন আনা হচ্ছিল, আর অল্টারনেটিভটা দ্বারা তার একটা সামাজিক সমাজ সাংস্কৃতিক একটা কাঠামোটায় বদল আনা হচ্ছিল। এবার আমরা করবো রিফর্মেটিভ মুভমেন্টের মধ্যে কিছু ভাগ। রিফর্মেটিভ মুভমেন্টের মধ্যে কি কি পড়লো? ভক্তি মুভমেন্ট, নিও বেদান্তিক মুভমেন্ট, সাবস্ক্রাইজেশন মুভমেন্ট। আর উল্টো দিকে অল্টারনেটিভ এর মধ্যে কি পড়লো? কনভার্সন মুভমেন্ট, রিলিজিয়াস অর সেকুলার মুভমেন্ট। তাছাড়া মানে কনভার্সন মানে বুঝতেই পারছো যে এক জায়গা থেকে এক জায়গা আরেকজনকে কনভার্ট করা হচ্ছে, এক ধর্ম থেকে অন্য ধর্মে। আর রিলিজিয়াস আর সেকুলার মুভমেন্ট মানে যে না, আমরা কোনো রকম কোনো ধর্মেই থাকছি না, আমরা সেকুলার। তার মানে এটা গেল আমার হচ্ছে অল্টারনেটিভটা। এছাড়াও আর যেভাবে অ্যানাদার ক্লাসিফিকেশন ইন দ্য কনটেক্সট অফ দলিত আইডেন্টিটি অ্যান্ড ইডিওলজি ওয়াজ মেড বাই শাহ। তাছাড়াও
যে শাহ রয়েছেন তিনি আরো কিছু ভাগ দেখিয়েছিলেন। মুভমেন্টস উইদিন কালচারাল কনসেনসাস, কম্পিটিং ইডিওলজি এন্ড নন হিন্দু আইডেন্টিটি, বুদ্ধিস্ট দলিত কাউন্টার ইডিওলজি এন্ড দলিত আইডেন্টিটি। এর প্রত্যেকটাই বলার চেষ্টা করছি। The first three are based on religious ideology, movement within cultural consensus, যে একজন মানে একটা সাংস্কৃতিক যে চেতনা রয়েছে তার মধ্যে থেকে যে আন্দোলন। দ্বিতীয়টা হচ্ছে কম্পিটিং ইডিওলজি এন্ড নন হিন্দু আইডেন্টিটি, তার মানে হিন্দু ধর্মেই কাস্ট সিস্টেম চলো, আমরা হিন্দু ধর্মের বাইরে চলে যাই, এবং সেই আদর্শটার সাথে বা বিরুদ্ধে যে লড়াই। বুদ্ধিস্ট দলিত, যে তার মানে দলিত তো ছিল, দলিত কিসের মধ্যে পড়ছে, হিন্দু ধর্মের মধ্যে পড়ছে, তারা বুদ্ধে চলে গেল, বুদ্ধিস্ট ধর্মের মধ্যে চলে গেল। এই প্রথম তিনটে কিন্তু ছিল ধার্মিক মতাদর্শগত। দ্য লাস্ট ওয়ান ইজ বেসড অন ক্লাস, সেটা কি কাউন্টার ইডিওলজি এন্ড দলিত আইডেন্টিটি, যে এমন ভাবে কাউন্টার করবে বা দলিত আইডেন্টিটিটাকে ক্লাসগত দিক থেকে, সেটা আমরা বলতে পারি অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতার দিক থেকে এতটা উপরে উঠে আসবে যে তারা সেই যে কাস্ট সিস্টেম আছে, যে আনটাচেবিলিটি আছে, তার বিরুদ্ধে আন্দোলন করছে। Patankar and Omveld have classified the Dalit movements into two forms. তার মানে আমরা এখন কি পড়ছি, যে যেই সমস্ত দলিত মুভমেন্ট গুলো হয়েছিল তার বিভিন্ন ফর্ম। তার মানে আমরা প্রথমে কি পড়লাম, যে অ্যাকর্ডিং টু শাহ দেয়ার আর টু কাইন্ড অফ মুভমেন্টস, ওয়ান ইজ রিফর্মিস্ট, ওয়ান ইজ অল্টারনেটিভ। ঠিক আছে, ঘনশ্যাম শ্যাম মতে রিফর্মিস্ট, অল্টারনেটিভ। রিফর্মিস্টের আন্ডারে আমরা পড়লাম 1 2 3 ভক্তি, নিও এবং সংস্কৃতাইজেশন, অ্যান্ড অল্টারনেটিভ আন্ডারে পড়লাম কনভার্সন, রিলিজিয়াস আর সেকুলার মুভমেন্ট। তাছাড়াও আমরা পড়লাম আরো চারটি, যার মধ্যে প্রথম তিনটি ছিল রিলিজিয়াস এবং লাস্টেরটা ছিল ক্লাস কেন্দ্রিক। তাছাড়া পতাঙ্কার অ্যান্ড আম্বেডের মতে তারা যে দুই ধরনের বলেছিল, একটা হচ্ছে কাস্ট বেসড মুভমেন্ট, একটা ক্লাস বেসড মুভমেন্ট। কাস্ট বেসড মানে বুঝতেই পারছি যে জাতি কেন্দ্রিক যে আন্দোলন, অর্থাৎ দলিত মুভমেন্টের পার্ট হিসাবে জাতি কেন্দ্রিক যে আন্দোলন, সেটা হচ্ছে কাস্ট বেসড। আর ক্লাস বেসড মানে হচ্ছে যে তার তারা যে নির্দিষ্ট ক্লাসে বিলং করছে তার উপর ভিত্তি করে যে আন্দোলনটা করছে। ভক্তি মুভমেন্টস আর ডেভেলপড অন দ্য বেসিস অফ টু ট্র্যাডিশন। ভক্তি মুভমেন্টটা যেটা হয়েছিল সেটা কিন্তু দুটোকেই মেনে তারপর ভক্তি মুভমেন্টটা হয়েছিল। The Saguna tradition believes in Vishnu or Shiv relating to the Vaishnavite and Shivaite traditions. তাহলে আমরা এখন পড়ছি বিভিন্ন মুভমেন্ট। আমরা কি কি মুভমেন্টের বিষয়ে পড়লাম? আমরা বুঝলাম যে অমভেল্ট এবং পতাঙ্কার দুই ধরনের মুভমেন্টের কথা বলেছিল, একটা কাস্ট বেসড একটা ক্লাস বেসড। তাছাড়া আমরা বুঝলাম কি, যে ভক্তি মুভমেন্টের মধ্যে দুটোই দেখা গেছিল, কাস্ট বেসডও দেখা গেছিল, ক্লাস বেসডও দেখা গেছিল। তাছাড়া তাছাড়া হচ্ছে যে সাগুনা ট্র্যাডিশনটা ছিল, তারা বিলিভ করতো, দে বিলিভস ইন বিষ্ণু আর শিব রিলেটিং টু দ্য বৈষ্ণবিক অর শৈবাইট ট্র্যাডিশন, যে তারা কিনা ওই ট্র্যাডিশনে বিশ্বাস করে কিন্তু আন্দোলনটা করেছিল। ইট টকস অ্যাবাউট ইকুয়ালিটি অ্যামং অল দ্য কাস্ট, দো ইট সাবস্ক্রাইবস টু দ্য বর্ণাশ্রম ধর্ম অ্যান্ড দ্য কাস্ট সোশ্যাল অর্ডার। অর্থাৎ এক একটা ধর্ম বা এক একটা কাস্টের যে মুভমেন্ট, তারা এক এক রকম বিশ্বাসের দ্বারা পরিচালিত হয়েছিল, সোজা ভাষায়। আরো পড়ছি, দ্য নির্গুণা ট্র্যাডিশন বিলিভস ইন আ ফর্মলেস ইউনিভার্সাল গড, যে ঈশ্বর আছে কিন্তু তার কোনো নির্দিষ্ট গঠন নেই। এই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা যে আন্দোলন করেছিল। ট্রাই টু রেজিস্ট দ্য ব্রাহ্মণিক্যাল হায়ারার্কিক্যাল অর্ডার, তারা চেষ্টা কি করেছিল, যে ব্রাহ্মণিক যে স্ট্রাকচারটা রয়েছে সেইটাকে প্রতিহত করা। ইট প্রমিস সোশ্যাল ইকুয়ালিটি। কেন এরা এগুলো কেন করছে? এই যে তোমরা এত ধরনের আন্দোলন পাচ্ছ, এতগুলো হয়তো মনে হচ্ছে যে এতগুলো না, আমারে বাবা এরা এত কিছু করেছে, আন্দোলন করছে, কেন করেছিল? উদ্দেশ্য কিন্তু একটাই, যে যেইভাবেই যেই মতেই বিশ্বাসী হোক না কেন, কাস্ট বেসড হোক কি ক্লাস বেসড হোক কি যেই রকম শিবাইট হোক বা বৈষ্ণবিট হোক, ভক্তি আন্দোলন হোক বা যাই হোক, বা নির্গুণা ট্র্যাডিশন হোক, উদ্দেশ্য তো একটাই, যে যে ট্র্যাডিশনাল হায়ারার্কিটা রয়েছে, ব্রাহ্মণিক্যাল হায়ারার্কি রয়েছে, যে আনটাচবিলিটি আছে, সেটা সরাতে হবে, সমাজে যাতে সাম্য আসে। সোজা কথায়, it became very popular among Dalits in urban areas in the early 20th century. দলিত মুভমেন্টটা কোন সময় পপুলার হলো? আরবান এরিয়ার মানুষদের মধ্যে আর্লি 20th সেঞ্চুরি। নিউ বেদান্তিক মুভমেন্টস, যেটা কিনা শুরু হয়েছিল দয়ানন্দ সরস্বতী এবং আর্য সমাজের হাত ধরে, attempted to remove untouchability by taking them into the fold of the caste system, যে আমরা অস্পৃশ্যতাকে সরাতে পারবো তখনই যখন এটাকে আমরা কাস্ট সিস্টেম ভেতরে নিয়ে আসবো। এটা কারা চেষ্টা করেছিল? দয়ানন্দ সরস্বতী এবং আর্য সমাজ। তাহলে বোঝো, কাস্টের মধ্যেই থাকে হচ্ছে অস্পৃশ্যতা, এবং তারা চেষ্টা করেছিল নিউ বেদান্তিক মুভমেন্টস দ্বারা কাস্টের মাধ্যমে এটাকে সরানো। The Satyasodok Samaj and the self-respect movements in Maharashtra and Tamil Nadu, the Adi Dharma movement in Bengal and the Adi Hindu movement in Uttar Pradesh are some notable anti-untouchability movements. অর্থাৎ অস্পৃশ্যতাকে কেন্দ্র করে কি তামিলনাড়ু কি মহারাষ্ট্র
বিভিন্ন ধরনের সংগঠন হয় কি বেঙ্গল, এবং তারা নিজেদের মতো করে চেষ্টা করেছিল অস্পৃশ্যতা বিরোধী একটি আন্দোলন গড়ে তোলার। The Shanas of Nadars of Tamil Nadu and the Iravos of Kerala fought against untouchability. এই এক্সাম্পল গুলো মাথায় রেখো, যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু লিখতে সুবিধা হবে বা তোমাদের এক্সাম্পল হিসেবে লিখতে সুবিধা হবে। আম্বেদকর মাহারদের নিয়ে করেছিলেন মহারাষ্ট্রে। আম্বেদকর ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি অ্যান্ড শিডিউল কাস্ট ফেডারেশন, একটা নাম তোমাদের হয়তো খুবই মনে আছে, দলিত প্যান্থার মুভমেন্ট, দ্য দলিত অফ মহারাষ্ট্র লং দ্য দলিত প্যান্থার মুভমেন্ট ইন দ্য আর্লি 1970s। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন নেতা নেত্রীদের হাত ধরে বিভিন্ন পার্সপেক্টিভকে মাথায় রেখে একটা উদ্দেশ্য পূরণ করার জন্য বিভিন্নভাবে সবাই চেষ্টা করে গেছে। They organized demonstrations against social injustice to the SC, the scheduled কাস্টদের উপর কিভাবে সামাজিক যে অসাম্যগুলো হয় সেগুলো তারা ব্যক্ত করেছিলেন। Harijan agricultural laborers participated in the land grab movements of the late 1960s, যে জমি দখল করে নেওয়ার যে আন্দোলন সেটাই তারা শুরু করেছিলেন 1960 থেকে, 1960 পরবর্তী সময় থেকে। They also organized struggles for claiming higher wages, যাতে তাদের লেবার হিসাবে যে টাকাটা দেওয়া হয়, যে দৈনন্দিন টাকাটা, সেটা যাতে আরো বেশি দেয় সেই বিষয়েও তারা কিন্তু আন্দোলন করেছিল। তার মানে বুঝতে পারছো যে কাস্ট বেসড দলিত মুভমেন্টের মধ্যে কিভাবে তাদের জীবিকা কেন্দ্রিক, তাদের আত্মসম্মান কেন্দ্রিক, তাদের পরিচয় কেন্দ্রিক সমস্ত মুভমেন্টই কিন্তু জায়গা করে নিয়েছিল। The main participants in the contemporary Dalit Panther movement in Maharashtra, Karnataka, Uttar Pradesh, Gujarat belong to the urban educated middle class. কারা? urban educated middle class in Maharashtra, Karnataka, Uttar Pradesh, Gujarat এরাই কিন্তু স্পেসিফিক্যালি এই দলিত প্যান্থার মুভমেন্টের মধ্যে অংশগ্রহণ করেছিল। The Dalit movements are influenced by the middle class. They are projecting the issue related to identity and reservation of government jobs and political positions. Strong assertion has been noticed and them against the practice of untouchability and discrimination. The Dalit movements have successfully generated immense pressure on the ruling class. তো সোজা ভাষায় বোঝা যাচ্ছে যে একটি আন্দোলন সেটি ধীরে ধীরে আরবান মিডল ক্লাস, আরবান এডুকেটেড মিডল ক্লাসের মধ্যে ছড়িয়ে পড়ে। তাদের দাবি ছিল যে আনটাচেবিলিটিটাকে সরাতে হবে, মানে রিমুভ করতে হবে, এবং তার সাথে রাজনৈতিক ক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট জায়গা দিতে হবে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম স্বীকৃতি দিতে হবে, তাদের যেন স্পেশাল জায়গা থেকে, যেটাকে আমরা রিজার্ভেশন বা কোটা হিসাবে জানি। এবং ধীরে ধীরে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়েছিল আনটাচেবিলিটির বিরুদ্ধে। এটা ছিল তাহলে আমাদের দলিত পলিটিক্স বা দলিত মুভমেন্ট। এর স্পেসিফিক নোটস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।